তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। দেশে করোনায় আরও ৩১ মৃত্যুতে, প্রাণহানি বেড়ে ৬,৬৭৫, নতুন রোগী ২,২৯৩। মাস্ক পরা নিশ্চিতে অভিযান। যাবজ্জীবন অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড, উল্লেখ না থাকলে সাজা ৩০ বছর, আপিল বিভাগের রায়। এবার ১৯ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা, উপাচার্যদের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করবে পদ্ধতি। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে আশাবাদী মাশরাফি বিন মুর্তজা, চোট কাটিয়ে যোগ দিলেন অনুশীলনে। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। সারা দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে, আর একদিনে ১৫,৫০১ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,২৯৩ জনের। শনাক্তের হার ১৪.৭৯। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪,৬৭,২২৫ জন। নভেম্বর থেকে দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বাড়াতে হবে করোনা পরীক্ষার বুথ ও হাসপাতালে আইসিইউর সংখ্যা। দেশে ২ মাস ধরে করোনা সংক্রমণ নিম্নগামী থাকার পর পরিবেশের তাপমাত্রা কমার সাথে সাথে নভেম্বরের শুরু থেকে বাড়ছে নতুন রোগী। নভেম্বরের মাঝামাঝি এসে দৈনিক শনাক্তের সংখ্যা ২,০০০ ছাড়ায়, আর মাসের শেষ দিন শনাক্ত ছাড়ায় ২,৫০০-এ। করোনার নতুন রোগী বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যু। মঙ্গলবার দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী ১৪ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ৬,৬৭৫ জনের। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩, আর একদিনে সুস্থ হয়েছেন ২,৫১৩ জন। সংক্রমণের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় তৃণমূল পর্যায়ে করোনা পরীক্ষার বুথ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেই সাথে সংকটাপন্ন রোগীদের প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আইসিইউর সংখ্যা বাড়ানোর পরামর্শ তাদের। তৃণমূল পর্যায় পর্যন্ত করোনা টেস্টের প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, র্যাপিড টেস্টের ব্যবস্থা করতে হবে। আমরা লক্ষ্য করেছি হাসপাতালের বিশেষ করে আইসিইউ সহ ক্রিটিক্যাল ম্যানেজমেন্টের জায়গাটি এখনো পূর্ণ প্রস্তুতি নয়। সেক্ষেত্রে প্রস্তুতিকে পরিপূর্ণ করতে হবে। মোট কথা, করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় সবগুলো উপায়কে ব্যবহার করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভ্যাকসিন আসার আগ পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। তাই ঘরের বাইরে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা এবং সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করার উপর জোর দিয়েছেন তারা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাস্ক ব্যবহার নিশ্চিতে রাজধানী জুড়ে অভিযানের ১৫তম দিনে ১০৫ জনকে ৪০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নগরবাসীর মাঝে করোনা সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে ঢাকা জেলা প্রশাসন ১০টি স্থানে অভিযান পরিচালনা করে। নগরবাসীর মাস্ক না পরার প্রবণতা বন্ধে প্রয়োজনে কঠোরভাবে আইন প্রয়োগ হবে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি আমি পড়তে পড়তে আমার নিঃশ্বাসটা একটু হয়ে গেছে, তারপর আমি মাত্র খুলছি একটু রিফ্রেশ করার জন্য নিজেকে। মাস্ক তো পরি না এরকমের না, এই যে হয়তো দেখা গেছে ঢিল হয়ে গেলে একটু নিচে নেমে যায়। 2 সেকেন্ড হয়েছে, খালি মোবাইলে কথা বুঝতেছে না, এই জন্য টান দিছি। মাস্কটা কিন্তু পরাই ছিল, ফুলে ওনার সাথে কথা বলতে পারছি। বিচিত্র সব অজুহাত মাস্ক না পরার। করোনার ঝুঁকি সৃষ্টি করে রাস্তায় বের হয় এদের অনেকেই পড়েছেন জরিমানার মুখে। কারো কারো মধ্যে সচেতনতার ঘাটতি প্রকট। করোনা রোধে মাস্ক ব্যবহারের প্রয়োজনীয়তাই বোঝেন না অনেকে। আমি যতদূর জানি, আমি একটু জানি এটা এত যেহেতু বাতাসে উড়ে না, মাস্কটা পরা অত জরুরি না। যেটা আসলে ওটা মনে করেন পরে গেছে, বুঝছেন, নষ্ট হয়ে গেছে তো কিনে নিব। মাস্ক লইয়া বাইরেই না হঠাৎ মনে নাই, বুঝেন না। এমন পরিস্থিতিতে নগরবাসীর মাস্ক ব্যবহার নিশ্চিতে ১৫তম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। অভিযান চলাকালে গুলিস্তানে অনেককেই দেখা গেছে মাস্ক না পরে ঘোরাফেরা করতে। তাদের সচেতন করতে ক্ষেত্র বিশেষে সতর্ক বা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
যেহেতু মন্ত্রী পরিষদ সচিব স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রয়োজনীয় জরিমানা আরও বাড়াতে হবে, জেল দিতে হবে, আমরা সেই নির্দেশনা মোতাবেকই আমাদের কার্যক্রম শুরু করব। জরিমানার পরেও যদি তারা কথা না শুনে আমরা সেক্ষেত্রে আমরা জেল দিতে বাধ্য হব। রাজধানীর লালবাগেও স্বাস্থ্যবিধি মানতে অনীহা দেখা গেছে অনেকের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে জানালো প্রশাসন। কিছু মানুষকে জরিমানা করা হচ্ছে যাদের সামর্থ্য থাকার পরেও শুধুমাত্র উদাসীনতার কারণে বা সরকারি আইন উনি মান্য করবেন না এরকম ভেবে যদি উনি মাস্ক পরে না থাকেন সেক্ষেত্রে জরিমানা করা হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউ রোধে মাস্ক পরার বিকল্প নেই জানিয়ে রাজধানীবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেপ্টেম্বরের পর বিশ্বজুড়ে চলতি সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিনে বিশ্বে করোনায় 8,000 প্রাণহানি হয়েছে, নতুন আক্রান্ত প্রায় 5 লাখ। এ নিয়ে করোনায় মৃত্যু 14,75,000 ছাড়িয়েছে, আক্রান্ত 6,36 লাখের বেশি। দ্বিতীয় দফা সংক্রমণ বেড়েই চলেছে যুক্তরাষ্ট্রে। চলতি সপ্তাহে করোনা সংক্রমণ কিছুটা কমেছে, তবে বড়দিনের ছুটিতে স্বাস্থ্যবিধি না মানলে আবার বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে একদিনে 1,191 জনের প্রাণহানি হয়েছে, নতুন শনাক্ত 1.5 লাখ। ক্যালিফোর্নিয়ায় বিস্তার রুখতে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসক সংকট দেখা দেয় অবসরপ্রাপ্ত নার্স ও চিকিৎসকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কের গভর্নর। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা টাস্ক ফোর্সের বিজ্ঞান উপদেষ্টা স্কট আটলাস পদত্যাগ করেছেন। সোমবার ব্রাজিলে পাওয়া গেছে 21,000 রোগী। বিস্তার ঠেকাতে সাও পাওলোতে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। ইতালিতে একদিনে 672 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 16,000। এছাড়াও জার্মানিতে 14,000, ইউক্রেনে 10,000, পোল্যান্ডে 5,000 নতুন রোগী পাওয়া গেছে। রোমানিয়ায় করোনা নিয়ন্ত্রণে না আসলেও চার্চে উপাসনার আয়োজন করায় শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ। যুক্তরাজ্যে একদিনে 12,000 রোগী শনাক্ত হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে করোনার ভ্যাকসিন হাতে পাওয়া যাবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রাশিয়ায় মারা গেছে 368 জন, নতুন করে সংক্রমিত হয়েছে 26,000। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে চিকিৎসক সংকট। এদিকে তুরস্কে সোমবার 31,000 করোনা রোগী শনাক্ত হয়েছে। বিস্তার রুখতে ফের লকডাউন জারি করেছে দেশটির সরকার। ইরানে মিলেছে 13,000 রোগী। ভারতে করোনায় একদিনে 482 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 31,000। বিস্তার রুখতে রাজস্থানে কড়াকড়ি আরোপ করেছে রাজ্য সরকার। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বরে ডেঙ্গু রোগী কমতে থাকে, এবার উল্টো বেড়েছে। সর্বোচ্চ 550 রোগী শনাক্ত হয়েছে এক মাসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের রোগ নয়। গবেষকরা বলছেন নির্মাণাধীন ভবনে এডিসের জন্ম রোধ করা না গেলে সারা বছরই ডেঙ্গু আক্রান্ত হবে মানুষ। এ পরিস্থিতিতে বছর জুড়ে মশক নিধন কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে সিটি কর্পোরেশন। উত্তর ঢাকার বেগুনবাড়ি এলাকা, দীর্ঘদিন ধরে টিনের চালে জমে আছে বৃষ্টির পানি, জন্ম নিয়েছে মশা, অথচ মশককর্মী ও এলাকাবাসীর চোখেই পড়েনি। উত্তরার এই ভবনে পরপর 2 বার এডিসের লার্ভা পেয়েছে সিটি কর্পোরেশন। জরিমানা করার পরও শুধরায়নি। রাজধানীতে সবচেয়ে বেশি এডিস জন্ম হচ্ছে নির্মাণাধীন ভবনে। সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর ডেঙ্গুর মৌসুম ধরা হয়। এবছর এই 3 মাসে ডেঙ্গু রোগী 138 জন, অথচ নভেম্বরে ডেঙ্গু রোগী 550। এ পরিস্থিতিতে কাউন্সিলররা চাইছেন মশক নিধনে নতুন নির্দেশনা। অফ সিজনে কেন ডেঙ্গু রোগটা হচ্ছে সেটা একটু বিচার বিশ্লেষণ করে, একটু পরীক্ষা নিরীক্ষা করে তারা যেন এটা আমাদেরকে দিক নির্দেশনা দেন, আমরা সেই দিক নির্দেশনা মোতাবেক কাজ করব। বাইরে চলছে অথবা ডেঙ্গুটা বাড়তেছে, কিন্তু এটা কী করে বাড়ে, কেন বাড়ে, কীভাবে বাড়তেছে, এটা কিন্তু আমরা এখনও ওরকম পাচ্ছি না, যে প্রেসার পাচ্ছি না। গবেষকরা বলছেন যেসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ কম সেখানে এডিসের ঘনত্ব বেশি, কারণ সেই এলাকার মানুষ দিনের পর দিন পানি জমিয়ে রাখে। এই এডিস মশা সারা বছরই এখন ডেঙ্গু রোগ ছড়াবে, তাই ডেঙ্গু বা এডিস মশাকে নিয়ন্ত্রণ করার
বৈজ্ঞানভিত্তিক ব্যবস্থা সারা বছরব্যাপী নিতে হবে, শুধুমাত্র একটি সিজন চিন্তা করে নয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উত্তরের চেয়ে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি। মেয়র জানালেন, সারা বছরই চলবে মশক নিধন কার্যক্রম। আমরা মশক নিয়ন্ত্রণ কার্যক্রমটাকে পুরোটাই ঢেলে সাজিয়েছি এবং আমরা এখন বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরম্ভ করেছি এবং এটা আমি জুন মাস থেকে আরম্ভ করেছি। সকালবেলা 1 ঘন্টা মশার ওষুধ দেওয়া হতো, আমরা সেটাকে 4 ঘন্টা করেছি। 2000 সালে বাংলাদেশে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। এরপর 2019 সালে সবচেয়ে বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয় ও মারা যায়। সরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল লাখের বেশি, মৃত্যু হয় 179 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে দেশে 3 কোটি ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন মানসম্পন্ন হলে সেটাও বিবেচনা করবে সরকার। করোনা মহামারী থেকে মুক্তি পেতে ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। এরই মধ্যে বেশ কয়েকটি ভ্যাকসিন সফলতা পেয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করা যায় বলে এ নিয়ে আগ্রহ বেশি। ভারতে উৎপাদন হবে অক্সফোর্ডের ভ্যাকসিন, সেখান থেকে 3 কোটি ডোজ কিনছে বাংলাদেশ। স্বাস্থ্য সচিব জানালেন, ফেব্রুয়ারিতে মিলবে ভ্যাকসিন। ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব, বা আরো সম্ভব আগে সম্ভব হলে আগেই পাবো হয়তোবা, কিন্তু এর আগে পর্যন্ত আমাদের বাঁচার, আমাদের সংক্রমণ ঠেকানোর একমাত্র পথ হল মাস্ক পরে রাখা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব বায়োটেকের ভ্যাকসিনের অগ্রগতি দেখতে যান স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় স্বাস্থ্য সচিব বলেন, গ্লোব বায়োটেকের ভ্যাকসিন মানসম্মত হলে বিবেচনা করবে সরকার। আমরা একটা রাইট অফ তৈরি করে সরকারের আরও উচ্চ পর্যায়ে আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করব যে ওনারা এই কাজগুলো করতে চাচ্ছে। আমরা পরবর্তীতে কি স্টেপ নেওয়া হবে সেগুলো আমরা চিন্তা ভাবনা করব। আমরা দেখব যে কতটুকু কিভাবে সরকার পাশে দাঁড়াতে পারে, সরকারের পদক্ষেপগুলো কি হবে, এইটা আমরা অবশ্যই একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অবিলম্বে। তবে মানের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে জানায় অধিদপ্তর। ব্যানকোভিড থেকে ভ্যাকসিনের নাম বঙ্গোভ্যাক্স করার পরামর্শ দেওয়া হয়। এই নামটা হওয়া উচিত বঙ্গোভ্যাক্স। তাহলে বঙ্গতে বাংলা হলো, বঙ্গতে বঙ্গবন্ধু হলো, আর ভ্যাক্সতে ভ্যাকসিন হলো। এই নামটা উনি প্রস্তাব করেছেন। যতটুকু সম্ভব আমাদের দ্রুত করার জন্য আমাদের দিক থেকে যতটুকু সহায়তা করা দরকার, রেগুলেটর দিক থেকে আমরা এটা করব। সেফটি, এফিকেসি এবং কোয়ালিটি এর সঙ্গে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করে ভ্যাকসিন আমরা করব না, এটি আমরা স্ট্রিক্টলি মেনটেন করব। গত 8 মার্চ ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে গ্লোব। 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রাণীদেহে পরীক্ষা শেষ করলেও প্রথম ধাপের ট্রায়ালের অপেক্ষায় প্রতিষ্ঠানটি। আগ্রহ না দেখানোয় আইসিডিডিআরবির সঙ্গে চুক্তি বাতিল করেছে গ্লোব। সোমবার নতুন প্রতিষ্ঠান হিসেবে সিআরও বাংলাদেশের সঙ্গে চুক্তি হয়েছে। প্রথম ধাপের পরীক্ষার জন্য বিএমআরসিতে দ্রুত আবেদন করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাবজ্জীবন কারাদণ্ড অর্থ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাদণ্ড বলে রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। তবে রায়ে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কথাটি উল্লেখ না থাকলে অপরাধীকে 30 বছর কারাভোগ করতে হবে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এক আসামির রিভিউ আবেদন নিষ্পত্তি করে এ রায় দেন। ঢাকার সাভারের জামাল হত্যা মামলায় আসামি আতাউর মৃধা সহ 3 জনকে 2003 সালে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 2007 সালে 30 অক্টোবর হাইকোর্ট ওই রায় বহাল রাখে। পরে 2017 সালে আপিল বিভাগ মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আসামি আতাউর মৃধাকে। রায়ে আপিল বিভাগ স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে কারাবাস করতে হবে বলে উল্লেখ করে। এ রায়ের পর যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ নিয়ে তৈরি হয় অস্পষ্টতা। ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আসামি।
মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদনটি নিষ্পত্তি করেন। রায়ে আদালত বলেন, যাবজ্জীবন কারাদণ্ড বলতে প্রাথমিকভাবে আমৃত্যু কারাবাসকেই বোঝায়। তবে ফৌজদারি কার্যবিধি ও দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর। সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত কারাবাস উল্লেখ না করলে 30 বছর বিবেচনা করতে হবে। রায় ঘোষণার আগে আসামি যতদিন কারাবাস করেছে তার দণ্ড থেকে বাদ যাবে। এই রায়ে যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে তৈরি হওয়া অস্পষ্টতা দূর হয়েছে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল AM আমিনুদ্দিন। যদি আদালত শুধুমাত্র বলেন যে যাবজ্জীবন, তাহলে তার 30 বছর হবে, কিন্তু যদি ওনারা যদি আদালত তার রায়ে বলেন আমৃত্যু, তাহলে সেক্ষেত্রে আমৃত্যুই হবে। আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানান, প্রচলিত আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর হলেও আপিল বিভাগ এ রায়ে ক্ষেত্রবিশেষে আমৃত্যু কারাদণ্ড উল্লেখ করেছে। রায়ে সন্তোষ জানালেও এটি মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তিনি। আমৃত্যু সাজাটা মানবাধিকার বিরোধী, এবং আমৃত্যু সাজা যদি থাকে একটি লাইফের, সেখানে জেলখানায় আমাদের ওল্ড হোম করতে হবে। রায়ে আদালত আরও বলেছেন, বিচারিক আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিলে সে রেয়াত সুবিধা পাবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৃতীয় সাবমেরিন কেবলের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এজন্য একনেক সভায় 693 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে NEC সম্মেলন কক্ষে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। এটি বাস্তবায়িত হলে ব্যান্ডউইথ বিক্রির মাধ্যমে বৈদেশিক মুদ্রার আয় বাড়বে। এজন্য এই প্রকল্পে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। 2005 সালে প্রথম এবং 2017 সালে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হয় বাংলাদেশ। প্রথম সাবমেরিন কেবলের 20 বছরের আয়ু শেষ হবে 2025 সালে। এছাড়া গত কয়েক বছরে দেশে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে প্রায় 70%। পাশাপাশি 2021 সাল নাগাদ দেশে 5G সেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সেক্ষেত্রে ব্যান্ডউইথের চাহিদা আরও বাড়বে। এই বিবেচনায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে একনেক সভায় তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। 2024 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। এদিকে আগে থেকে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ কিনছে ভারত, আর এরই মধ্যে চুক্তি করেছে ভুটান ও নতুন করে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাই এই প্রকল্পে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন, তেমন একটি প্রকল্প যথাসময়ে আনা হয়েছে এবং এটা দ্বারা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সে সুযোগ আছে। বিশেষ করে আমরা সকলেই জানি যে আমাদের পূর্বাঞ্চলের যে 7 কন্যা 7 সিস্টার, সেখানে কিছু কিছু ব্যান্ডউইথ সার্ভিস আমরা তাদেরকে দিচ্ছি এবং এটা আমরা দিতে থাকবো। ভুটান আনুষ্ঠানিকভাবে আমাদের জানিয়েছেন তারা ব্যান্ডউইথ ক্রয় করবেন। সেক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে বৈদেশিক মুদ্রা অর্জনের। সভায় টেলিযোগাযোগ নেটওয়ার্ক আধুনিক করতে সংশোধিত প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। 2022 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে BTCL। এ সময় সংস্থাটিকে প্রত্যন্ত এলাকায় সেবা দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি অনুশাসন দিয়েছেন BTCL-কে রিমোট এলাকাগুলোতে আরও যাওয়া উচিত। বিল, হাওর, চরাঞ্চল এগুলোতে যাতে আমাদের কাভারেজে নিয়ে আসতে পারি, এই বিষয়টা দেখার জন্য BTCL-কে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। নরসিংদীতে নদী পুনঃখনন সহ 2115 কোটি 20 লাখ টাকার মোট 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে এবার 16 ডিসেম্বর বিজয় দিবসে ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় এই অনুষ্ঠানের জন্য নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি। মঙ্গলবার একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিকে বিজয় দিবসের নিয়ম অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো এবং ভোরে তোপধ্বনির আয়োজন থাকবে, তবে মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। প্রতি বছর বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত সামরিক কুচকাওয়াজে অংশ নেয় সেনা, নৌ ও বিমান বাহিনী। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সব সদস্য, বিচারপতি, 3 বাহিনীর সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক ও আমন্ত্রিত বিদেশি অতিথিরা। তবে এবার করোনার সতর্কতায় বাতিল করা হয়েছে এই কুচকাওয়াজ। গেল 19 নভেম্বর আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় নেয়া এই সিদ্ধান্ত পরে অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন 16 ডিসেম্বর স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়া অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিতে হবে। বিজয় দিবসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভা শেষে একথা জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইনডোর বা ঘরোয়া অনুষ্ঠান যারা করতে চান তারা করতে পারবেন, কিন্তু সেই বিষয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে পূর্বেই জানাতে হবে যে কোথায় করছেন, কিভাবে করছেন, কতজনের আয়োজন হবে, মানে কারা কারা সেই অনুষ্ঠানে থাকবেন। বিজয় দিবসের আয়োজনে যাতে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সারা দেশে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি সব আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। এছাড়া জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানগুলিতে যেন নাশকতা না করতে পারে সেই জন্য সারা দেশব্যাপী গোয়েন্দা কার্যক্রম, আপনারা শুনেছেন গোয়েন্দারা তাদের মতামত দিয়েছেন, গোয়েন্দাদের মতামতকে মাথায় রেখে আমাদের নিরাপত্তা বাহিনী কাজ করবেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ। বিশ্ব শান্তির লক্ষ্যে এই আয়োজনে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর লেকচার সিরিজ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী আব্দুল মোমেন। বিজয়ের মাসের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেকচার সিরিজের প্রথম লেকচার অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালি অংশ নেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বঙ্গবন্ধুকে নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। সাবেক মন্ত্রী জানান, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতীয় নেতা থেকে বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন। বঙ্গবন্ধু শুধু জাতীয় নেতা নন, তার সংগ্রামী জীবন পৃথিবীর প্রত্যেক মুক্তিকামী জনগণের অনুপ্রেরণা। বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন আমাদের জাতির পিতা। সামাজিক সমতা ও অর্থনৈতিক সমৃদ্ধির পথ দেখিয়েছিলেন তিনি। সূচনা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, সুগন্ধা ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম কার্যালয়। এ ভবনে স্থাপন করা হয়েছে জেনোসাইড কর্নারও। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে অন্য দেশের রাজনীতিকরাও অনুসরণ করতেন। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে বিশ্ব নেতারা অনুসরণ করেন। তাই বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বিশ্ব শান্তির লক্ষ্যে এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। এই আয়োজনে বিশ্ব নেতারা অংশগ্রহণ করবেন। করোনায় সারা বিশ্বের অর্থনীতি যখন নাজেহাল, তখন বাংলাদেশের অর্থনীতি এখনো মজবুত আছে। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। তিনি বলেন, আন্তর্জাতিক মহলে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। তাই এই বিষয়ে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও সক্রিয় হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকে নিয়ে এখন আন্তর্জাতিক মহলে গবেষণা হচ্ছে। তার সংগ্রামী জীবনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। তবে এই প্রক্রিয়া দেশে বিদেশে চলমান থাকতে হবে। ভার্চুয়াল আলোচনায় অংশ নেন দেশি বিদেশি রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর পুরো সময় ধরে প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার আয়োজন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে যুবলীগ। মঙ্গলবার বিকেলে রাজধানীর দোয়েল চত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় নেতারা মন্তব্য করেন, ৭১-এর পরাজিত শক্তিরা এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। তাদের দাবি, পৃথিবীর সব মুসলিম দেশেই ভাস্কর্য রয়েছে, কিন্তু বাংলাদেশে বাধা দিচ্ছে ধর্মের নামে ব্যবসায়ীরা। মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান অভিযোগ করেন, জামায়াত শিবির ও হেফাজতের কতিপয় নেতা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতা করায় মামুনুল হক ও ফয়জুল করিমকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান নেতারা। আমরা মনে করি এদের পিছনে বিদেশি এজেন্ডা আছে, বিদেশি এজেন্টসরা আছে, বিদেশি টাকা এখানে আছে। তো এইগুলো আমরা নস্যাৎ করতে চাই। আমরা শুধু প্রশাসনকে আহ্বান জানাবো, এদেরকে চিহ্নিত করে দেন। 19টি বিশ্ববিদ্যালয়ে এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে 9টি সাধারণ ও 10টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এই গুচ্ছের অধীনে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে আলাদা পরীক্ষা নেওয়া হবে। মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কয়েক বছর ধরে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এবার 19টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য উপাচার্যদের নিয়ে একটি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করা হবে। এই কমিটি উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করবে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার যে উদ্যোগটি এই বছরের শুরুতে নেওয়া হয়েছিল তা এখন কার্যকর রয়েছে এবং আমরা এখন সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আগামী শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ভর্তি পরীক্ষাগুলো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব শর্ত ও চাহিদা অনুযায়ী পত্রিকায় আলাদা বিজ্ঞাপন দেবে। পরে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের একটি স্কোর দেবে কমিটি। এ স্কোরের ভিত্তিতে ভর্তি করা হবে। আমাদের সবকটা ক্যাম্পাস এই একসাথে একদিন কলা, একদিন বাণিজ্য, একদিন বিজ্ঞানের পরীক্ষা হবে। কৃষি বিষয়ক 7টি বিশ্ববিদ্যালয়ে গত বছর থেকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যাচ্ছে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে চান মাশরাফি বিন মুর্তজা, তাই চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। প্রথম দিন বিসিবি একাডেমি মাঠে ফুল রান আপে করেছেন বোলিং, তাতে ফেরার আত্মবিশ্বাস পেয়েছেন মাশরাফি। তবে ম্যাচ ফিটনেস পেতে আরও সময় দরকার মনে করেন বিসিবি ফিজিও তুষার কান্তি হাওলাদার। তবে চোট যুদ্ধে জয়ী মাশরাফির আরও দ্রুত ফেরার সক্ষমতা আছে বলে আশাবাদী তিনি। চোট কখনো বলে কয়ে আসে না, মাশরাফির বেলায় এ শঙ্কা আরও খাটে না। চোটের সঙ্গে লড়াইয়ে পড়ন্ত বেলায় এসেও ক্লান্ত শরীরটাকে ফিট রাখার চেষ্টা টাইগারদের সফল অধিনায়কের। জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজের পর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর কেটে গেছে 8 মাস। ফেরার লড়াইয়ে ব্যক্তিগত উদ্যোগে সিটি ক্লাব মাঠে অনুশীলন শুরু করেছিলেন, কিন্তু হ্যামস্ট্রিং চোট বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে সেই চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাশরাফি। যেভাবে প্র্যাকটিস করতেছে এইভাবে যদি নিয়ে ফিটনেসটা করে অবশ্যই সে ফিরতে পারবে, কারণ তার টেকনিক নিয়ে তো তার তেমন কোনো সমস্যা নেই। সমস্যাটা যা ফিটনেসের, এখন সেই ফিটনেসের ব্যাপারটা নিয়ে যদি সে একটু কাজ করে সিস্টেমেটিক্যালি অবশ্যই সে ফিরতে পারবে। এটা আসলে বলা খুব ডিফিকাল্ট, কারণ হলো যে ওর ফিজিক্যালটা যে ফেরত আসে, এখনও সে কোনো টেস্ট দেয়নি বা ওর একরকমের কোভিডের ভিতর থেকে আসছে, অতএব ওর ফেরার ব্যাপারটা একটু বলাটা খুব ঠিক বলা যায় না। বঙ্গবন্ধু টি-20 কাপ খেলতে চান মাশরাফি, তাই তো এত তড়িঘড়ি। প্রথম দিন ফুল রান আপে 4 ওভার বোলিং করেছেন। প্রথম ওভারে জড়তা থাকলেও পরের 3 ওভারে পূর্ণরূপে ফেরার সাহস পেয়েছেন। ওর ডিসিশন, ও যে কী করবে, ও খেলতে চাইলেও খেলবে, এবং সেটা তো এখানে 4 ওভার বোলিংয়ের একটা ব্যাপার। এখন সে কম ওভারটা যদি ও কাভার করতে পারে, সেটা ওর ম্যাচ ফিটনেসের ওর ব্যাপার। প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না, কিন্তু মাশরাফিকে ড্রাফটের বাইরে থেকে নেয়ার সুযোগ রাখা হয়েছে। গুঞ্জন আছে মাশরাফিকে দলে ফেরাতে চায় গাজী গ্রুপ চট্টগ্রাম, বাকিরাও আছে সুযোগের অপেক্ষায়। এখন আমি এটা বলতে পারবো না, আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের সাথে আলাপ করে এটা বলা যাবে। আসলে আমরা এই ব্যাপারে ভাবি না এখন। ফিটনেস টেস্টে পাশ করে টি-20 কাপে অংশ নিয়েছেন ক্রিকেটাররা। টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেতে মাশরাফিকেও কি দিতে হবে ফিটনেস টেস্ট? সিদ্ধান্তের ভার বিসিবির হাতে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।